ফুলের ভাষা পাখির ভাষা স্বরে ও স্বরে এই ভাষাতে বলতে শিখি প্রথম কথা মা, প্রথম কথা মা। ফুলের ভাষা পাখির ভাষা স্বরে ও স্বরে এই ভাষাতে বলতে শিখি প্রথম কথা মা, প্রথম কথা মা। বাংলাদেশে বাংলা ভাষা লক্ষ প্রাণের লক্ষ আশা। বাংলাদেশে বাংলা ভাষা লক্ষ প্রাণের লক্ষ আশা। ভাষার খনি পরশমণি হীরা চুনি পান্না। এই ভাষাতে বলতে শিখি প্রথম কথা মা, এই ভাষাতে বলতে শিখি প্রথম কথা মা, প্রথম কথা মা, প্রথম কথা মা। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত। রফিক, শফিউর, বরকত, সালাম, জব্বার সহ আরো অনেক ভাষা শহীদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলা ভাষা। এই ভাষায় আমরা গান গাই, কথা বলি, কবিতা লিখি, এই ভাষায় আমরা আনন্দ করি। আজ শোক নয়, বাংলা ভাষা আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি মার্সেল নিবেদিত হাসো সপ্তম মৌসুম। সবাই ওইখানটায় গিয়ে বসবো, আমরা এই ভাষায় আজকে ভরপুর আনন্দ করব। ফুলের ভাষা পাখির ভাষা স্বরে ও স্বরে এই ভাষাতে বলতে শিখি প্রথম কথা মা, প্রথম কথা মা। সবার জন্য জোরে একটা করতালি হোক। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে আমরা ভরপুর আনন্দ করব। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দুইজন জনপ্রিয় অভিনেতা, রয়েছেন বিক্ষোভ এবং কমান্ডার সিনেমার জনপ্রিয় অভিনেতা তুষার খান, এবং আরো রয়েছেন বাংলাদেশের বীর সন্তান বাংলার কমান্ডার প্রিয় নায়ক আমির খান। বলে রাখি, আমাদের প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, তিনি আমাদের সাথে ছিলেন। আমরা কালকে রাতে শুটিং শেষ করে আমরা গিয়েছিলাম শহীদ মিনারে, আমরা সারা রাত সেখানে ছিলাম। তারপর অনেক হাঁটাহাঁটি করেছি, বইমেলায় গিয়েছি, এত কিছু করে তিনি ক্লান্ত এবং শেষ পর্যন্ত তিনি অসুস্থ হয়ে গেছেন। আজকে তিনি আমাদের মাঝে নেই। তিনি নেই, কি যে বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা মিস করছি। শবনম ফারিয়ার জন্য জোরে একটা করতালি হোক। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন, কিন্তু তার আগে আমাদের মেন্টরদের জন্য জোরে একটা হাততালি হোক। ওকে, বাংলা ভাষা নিয়ে এত কথা বলছি। বাংলা ভাষা বলা হয় মাতৃভাষা। এটা খুবই পরিচিত একটা বাক্য বা একটা কথা বলা হয়ে থাকে যে কেন এটা মাতৃভাষা, কারণ বাবারা তো কথা বলার সুযোগই পায় না। ভাষা সম্পর্কে আমার জ্ঞান কেমন, ভাষা 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 নিয়ে আমার ভাষা জ্ঞান, সেগুলো বিতরণ করব। কিন্তু তার আগে বলে রাখি, হাসো সপ্তম মৌসুমে যে হবে প্রথম, তাকে মার্সেল দেবে 5 লক্ষ টাকা। যে হবে দ্বিতীয়, মার্সেল তাকে দেবে 3 লক্ষ টাকা। যে হবে তৃতীয়, তাকে মার্সেল দেবে 2 লক্ষ টাকা। এবং বলে রাখি, আজকের পর্বে যে হবে প্রথম, মার্সেলের তরফ থেকে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের আশায় কিনা জানি না, মন থেকে আমাদেরকে আনন্দে ভাষাতে আসছে মোহাম্মদপুর ঢাকা থেকে মেহেদী হাসান তরু। আসসালামু আলাইকুম। সালাম, ভালো লাগছে? হ্যাঁ, দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ,
ভাই বাজার সদাই করেন বাসায়? মাঝে মধ্যে। বেশি করা হয় না, না? মানে লিস্ট মনে থাকে? এইটা একটা টাফ। আমার বউ আমাকে একটা লিস্ট দিছিল, আমি মনে করতে করতে যাচ্ছি। ভেন্ডি, করলা, উস্তা, পুঁইশাক, পটল, আলু, ঝিঙ্গা, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, আদা, রসুন। অনেকে মনে করতেছে তরকারি আলা, এরকম অনেকে মনে করে। পিছে থেকে এক মহিলা বলতেছে যে ভাইয়া লেবু আছে? আমি বললাম দুটো আছে, দিব? এরপরও শান্তি নাই ভাই। এই বাজারটা নিয়ে বাসায় যাব, এক হয় পচা হয়েছে, নাহলে দাম বেশি নিচ্ছে। বললাম মাছ আলা পচা জিনিস দিয়ে দিস, তরকারি আলা পচা জিনিস দিয়ে দিছে, তোমার আব্বা পচা জিনিস দিয়ে দিস। আপনার বয়স যখন 28 থেকে 30 বছর, তখন দেখবেন ফ্যামিলির এক মুরব্বী স্বপ্নে দেখবে আপনি বিয়ে করেন নাই। সে আসবে, এসে বলবে তরু বিয়ে করে ফেল, তোর যত প্রবলেম সব সলভ হয়ে যাবে, তোর লাইফ সেটেল হয়ে যাবে। আমি ওই শালার আজকে 13 বছর ধরে খুঁজতেছি, নাই বিয়ে করাই দিয়ে গায়েব নাই। আমি এখনো বিশ্বাস করে, এখনো যখনই সময় পাই বিয়ের ভিডিওটা ছাড়ি, ছেড়ে পুরোটা দেখি না ভাই, পুরোটা দেখা সম্ভব না, অল্প একটু জায়গা দেখি। যখন কাজী সাহেব বলে এত টাকা দেন মোহরে, যদি আপনি রাজি থাকেন বলেন কবুল। আমি তোর কইস না, তোর কসম লাগে, কবুল কইস না। মানে ওই যে বলছে না, বিয়ের পরে প্রবলেম শুরু হয়ে যায়। আগে যেটা প্রবলেম আমি জানতাম না। আমরা ডাল দিয়ে ভাত খাই না ভাই? ডাল কিভাবে খাই? প্লেটে ভাত নেই, ডাল নেই, ভাত খাই, ভাত খাওয়া শেষ, ডালটা ওকে, সবাই এইভাবে খাই না? না, এটা ম্যানারলেস। তাহলে কিভাবে? ডাল খেতে হবে, প্লেটে ভাত থাকবে, গ্লাসে ডাল থাকবে, চামচ দিয়ে খেতে হবে। আমি হাত দিয়ে ভাত খেলে হাতে ভাত লেগে যায়, এইটা উইয়ার্ড। ভাত খেতার সময় যখন হাতে ভাত লেগে যাবে, এটা উইয়ার্ড। তাহলে হাতে কি লাগতে হবে? চাউমিন আর পাস্তা। ওয়াশরুমে গেলে ওয়াশরুম নোংরা করে ফেলি আমরা, ওয়াশরুম নোংরা করে ফেলি। ভাই ওয়াশরুমের জন্মই তো হয়েছে নোংরা জিনিস ত্যাগ করার জন্য, রাইট? আচ্ছা, এখন ধরেন যে আমার মনে হয় কি, ছেলে মানুষ ওয়াশরুমে গেলে শুধু হিসু করে, আর সুন্দরী মেয়েরা গেলে গোলাপ জল ঢালে। এত কিছুর পরও বোর হঠাৎ করে কোনো একদিন রোমান্টিক হবে, হয়ে আয়নার সামনে চুল আঁচড়াবে আর বলবে তরু তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। কেমনে আগের মতো ভালোটা বাসবো কেমনে? আর যে বাসি না এটা তোরে কে বললো? তুই তোর ফ্যামিলি মেম্বারে জিজ্ঞেস কর, দূরে যাইতে হবে না, তোর বোন, খালতো বোন, মামতো বোন, ফুফাতো বোন জিজ্ঞেস করে দেখ কত ভালোটা আমি বাসছি। এখনো ভালোবাসতে চাই, কিন্তু ওই দিন দুলাভাইয়ের কাছে ধরা খেয়ে গেছিলাম। তো ওই ফ্যামিলির কুকুরকেও কুকুর বলা যাবে না, কারণ নাম ডগি, ওকে বলতে হবে কি টমি। আর ফ্রেন্ডস তো আছেই সবার, তাই না? বিয়ে হয়ে গেছে মানে তো আমি এক ঘোড়া হয়ে যাই নাই, বন্ধু বান্ধব তো থাকবেই। তো আমার এক ফ্রেন্ড বিদেশ থেকে এসছে, তো এসে বললো তোর আয় আমরা একটা ব্যাচেলার পার্টি করি। আমি কিন্তু ওরকম না, আমি কিন্তু বউর কাছ থেকে পারমিশন নিছি, বউ পারমিশন দিছে পার্টি করার জন্য। আমি পার্টিতে গেলাম, যে রাতের 1:30-2টার মধ্যে বাসা আসছি, সবাই ঘুমে, বউ দেখি টিভি দেখতেছে। আমি বললাম কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো, টিভি দেখতেছো কেন? হ্যাঁ আমি টিভি দেখতে পারবো না। বললাম বাবারে রাগ করতেছো কেন, তুমি দেখো টিভি, সমস্যা নাই, কিন্তু এত রাত পর্যন্ত জেগে আছো। হ্যাঁ হ্যাঁ তুমি তো পার্টি করে বেড়াবে, তোমারই সবকিছু, আমি তো কিছু করতে পারবো না, তো আমি তো তোমার বাচ্চা বলবো, সংসার করবো, সবকিছু করবো, আমার আর কিছু করার নাই। বাবা মাফ কর। এত কিছুর পরও আমি কিন্তু ম্যারিড লাইফে হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি খুব হ্যাপি। আমার বউ অমায়িক দুর্ব্যবহার, খুব ভালোবাসে, আমার ফ্যামিলিটাকে সুন্দরভাবে গোছায় রাখছে, আমাকে অনেক পছন্দ করে, আমাকে ভালোবাসে। মানে আমার লাইফ কিছু থাকতো না যদি ও না থাকতো। এই পুরো কথাগুলি বউ শিখিয়ে দিয়েছে বলার জন্য। থ্যাংক ইউ। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে গত পর্বেই তরু ভাই তার পরিবার নিয়ে এসেছিল এবং তারপর যাওয়ার পর বলেছে যে তুমি তো অনুষ্ঠানে আমাকে নিয়ে কিছু বলো না, বউকে নিয়ে কিছু বলো না। এই তো আসলো, বউকে নিয়ে বললো, যা বললো তাতে এরপর ফিরে আর ঘরে যাওয়া যাবে কিনা সেটা নিয়ে আমি সন্দেহে আছি। সবার আগে আমিন ভাই, তরুণা সমস্ত বিবাহিত পুরুষের মনের কথাটা বলে দেবে। আমার কাছে মনে হচ্ছে তরু এটা স্ক্রিপ্ট লেখে নাই,
একটু আগে মনে মনে ভাবছে যা যা ওর জীবনে ঘটে সেটাই বললো। 95% আমার সাথে মিলে যায়। তবে একটা ঘটনা খুব মজার, আমি বলি, কখনো বলিনি। এই যে কাজীর কথা বললে না, আমাকে যখন বিয়ের জন্য কাজী আনা হয়েছে, ফরচুনেটলি আনফরচুনেটলি কাজীটা প্রথম বিয়েই আমাকে পড়াতে আসছে জীবনের, এবং খুব ইয়াং। এসে যখন এই বইটা খুলছে নাম টাম লেখবার জন্য, বই উল্টাতে উল্টাতে দেখে ওই বইতে কোনো পাতাই নেই, আর সব ফুল হয়ে গেছে। ও এরপরে আমার দিকে তাকায়, সবার দিকে তাকায় না, এমন ভয় পাইছে ও বই থুয়ে এক দৌড় দিছে। আচ্ছা, দৌড় যে দিছে, পায়ে যে জুতা পরে আসছিল জুতাও নেয়, খালি পায়ে দৌড় দিছে। কাকরাইল থেকে মগবাজার পর্যন্ত দৌড় দিয়ে গেছে। তো সেই জন্য বললাম। আর পারফরমেন্স তো তরুর অ্যাজ ইউজুয়াল অসাধারণ ছিল, অনেক সুন্দর ছিল। তোরও বরাবরের মতন ভালো ছিল। আর তোমার একটা জিনিস খুব ভালো লাগে না, তুমি না ইনভলভ করে নাও সবাইকে। এটা একটা খুব ভালো জিনিস, যেই কারণে অপেক্ষা থাকে এরপরেরটা কি এরপরেরটা কি, এবং সবগুলো যখন ভালো হয় তখন মনটা একদম ভরে যায়। খুব ভালো ছিল। থ্যাংক ইউ তরু ভাই। এখানে যেভাবে আপনি ইনভলভ করে নেন সবাইকে, বাসায় কি আপনি সবাইকে ইনভলভ করতে পারেন? আমাকে ভল করে রেখে দেয়। ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আসলে মানে শুরুটা দুর্দান্ত হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আজকে প্রথম পারফরমেন্স দুর্দান্ত হয়েছে। বুঝতেই পারছেন আজকে কি হতে চলেছে। এই পাশে আমাদের মেন্টররা রয়েছে এবং রয়েছে পারফর্মার, তাদের জন্য তালি হোক। আজকে আমাদের প্রিয় দুইজন বিচারক রয়েছে, তাদের জন্য তালি। তরু ভাই দারুণ ছিল, আপনি স্ত্রীকে নিয়ে যে বললেন এখানে, শেষ পর্যন্ত কি যে হবে আপনাকে নিয়ে আমার একটু মাই হচ্ছে। ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। 1952-তে এই মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল ওরা, কিন্তু এখন এই অবস্থায় আমাদের মুখের ভাষা যারা কেড়ে নেয় সেই ওরা হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরের বউয়েরা। আচ্ছা, আমরা এই হাসতে বিভিন্ন অঞ্চল থেকে এক জায়গায় হয়েছি, একটু সবার সাথে একটু কথা বলতে চাই। সাইফুল ভাই, আপনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আসবেন না তো ডাকলেন কেন? কি হবে চট্টগ্রামের ভাষায়? নয়বা তো ডাক্য কে? রংপুর থেকে মিরু। আসবো না তা ডাকালু কেন? কুষ্টিয়া। আসবেনি তো ডাকলি কিসের জন্য? বরিশাল থেকে। আবিনা তাই ডাকলি কে? আইতিনো তো ডাকসুত কিল্লাই। পুরান ঢাকা থেকে আমাদের তুষার ভাই বলবে। আবিনা তো ডাকছস কেলা। ডাকছস কেলা। ওকে, আমরা বাংলা ভাষায় যে আঞ্চলিক ভাষাই কথা বলি না কেন, এটাই ভাষার সৌন্দর্য, এটাই ভাষার শক্তি। এবার নিজের পারফরমেন্সের শক্তি দেখাতে আসছে পলাশবাড়ি গাইবান্ধা থেকে সোহানুর রহমান সোহান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাবার ব্যান্ড ভাই বেরাদার, আমিন ভাই, নোবেল কিংবা অস্কার সেই সব নারীদের দেওয়া উচিত যারা পার মিনিটে 300 শব্দ বলার পরেও বলে আমারে মুখ খোলাইও না। কিন্তু তুষার ভাই, উপর আল্লাহর কি নীলে খেলা, নিজের বাচ্চা কান্না করলে এই জায়গাত লাগে, অন্যের বাচ্চা কান্না করলে এই জায়গাত লাগে, আবার নিজের বউ কান্না করলে এই জায়গাত লাগে, অন্যের বউ কান্না করলে এই জায়গাত লাগে। আমিন ভাই, লাল আর গোলাপি মিশে গেলে কি হয়? কি হয়? আপনার এলাকায় কি হয় জানি না, আমার এলাকায় লাল আর গোলাপি মিশে গেলে মুরব্বি দেখলে বিচার হয়। আমাদের মেন্টর তারেক মামা প্রচুর কালো, নিজেকে নিয়ে গর্ব করে। সাইফুল ভাই স্মার্ট, ওয়াও, ফর্সা। তারেক মামা সাইফুল ভাই যদি একখানে বসে থাকে কিসের মতো লাগে? কিসের মতো? দাবার কোট। আমাদের জাহাঙ্গীর ভাই 10 বছর হয় মৌমাছি চাষ করে। মুস্তফা ভাই বলছে, ভাই আপনি যে 10 বছর হয় মৌমাছি চাষ করেন, এতে কি আপনার কোনো লাভ হয়েছে? লাভ হয়েছে মানে গত 10 বছরে আমার বাসায় কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে নাই।
সাইফুল ভাইয়ের জন্মদিন উপলক্ষে ব্যান্ড পার্টি ডাকা হইলো। ব্যান্ড পার্টিকে বললো, ভাই কত মিনিট বাজাবো? কয় ভাই 30 মিনিট বাজালেই হবে। 30 মিনিট বাজালেই হবে? হ্যাঁ ভাই, ওই 30 মিনিটে 2-1 প্যাক মারবে, বাকিটা জেনারেটরের তালে তালে নাচবে। রনি ভাই, জাহাঙ্গীর ভাইয়ের কথা শুনে গতবার পাট চাষ করছিলাম, একই জমিতে 30,000 টাকা লাভ হয়েছে। সেই একই জমিতে এবার জাহাঙ্গীর ভাইয়ের কথা শুনে পাট চাষ করছি, 5 লাখ টাকা আয় হয়েছে। বলুন তো কিভাবে? পাটের মাঝখানে 8x10 ফিট 5 কাইটা তোষক বিছা দিছিলাম। আমাদের তুষার ভাই হাত পাকা কিনতে গেছিল হাত পাকার দোকানে। ভাই একটা হাত পাকা দেন তো। ভাই এইটা নেন, এইটা 30 টাকা। ভাই একটু কম দামি দেন। এইটা নেন, এইটা 20 টাকা। ভাই আর একটু কম দামি দেন। ভাই এইটা নেন তো, এইটা 10 টাকা। ভাই বুঝতেছেন না, একটু কম। ভাই এইটা নেন, এইটা 5 টাকা। ভাই তো খুশি হয়ে 5 টাকা দিয়ে হাত পাকা নিল, নিয়ে এক ঘুরান দেওয়ার সাথে হাত পাকা ভাঙি গেছে। ভাই তো রাগ, কিরে ভাই আপনার সামনেই হাত পাকা নিলাম, আপনার সামনেই ভাঙে গেল। ভাই 5 টাকা দিয়ে হাত পাকা নিলে ঘুরাতে হয় না, হাতে ধরে থাকতে হয়, মাথা ঘুরাতে হয়। থ্যাংক ইউ। দুর্দান্ত পলাশবাড়ি গাইবান্ধার ছেলে সোহানুর রহমান সোহান, এই নামটা বললেই ডিরেক্টরের নাম মনে আসে। ইয়েস, তুমি ঠিকই বলছিলে রনি, এই নামটা শুনলেই একজন মানে বাংলাদেশের বিজ্ঞ একজন ডিরেক্টরের নাম মনে পড়ে যায়। আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে কাজ করার একটি ছবিতে। অসম্ভব ভালো মনের ডাইরেক্টর, ভালো মানুষ ছিলেন তিনি। আর সোহানের পারফরমেন্স গতবারের চেয়ে এবার অনেক ভালো ছিল। 2টা করে চান্স পেয়েছে, গতবার চেয়ে এটা ভালো ছিল। দেখা যাক, বেস্ট অফ লাক। হ্যাঁ সোহান, তোমার পারফরমেন্স অনেক টাইট ছিল, সুন্দর ছিল, এবং তুমি বুঝে বুঝে ডেলিভারিগুলো দিয়েছো, খুব ভালো ছিল। একটা শিয়াল আরেকটা শিয়ালকে যখন ভালোবাসে, ভালোবাসা ফিল করে কি বলে? কি বলে? এই খেতে আয়। অনেক সুন্দর হয়েছে সোহান ভাই। হ্যাঁ, ওকে, প্রথম পারফর্মার ছিল ঢাকায়। এরপর আমরা চলে গেলাম সেই গাইবান্ধা পলাশবাড়ি, ওখান থেকে এবার আমরা চলে যাব চট্টগ্রাম। আর চট্টগ্রাম থেকে এবার আসছে রাবেয়া জামান অ্যাঞ্জেলা। সালাম জাজেস, রাবার ব্যান্ড, ভেন্ডর্স। হাইট অফ ফিমেলি ইগো কি হতে পারে? কি? স্ক্রিনশট নিয়ে জুম করে দেখব, তবু স্টোরি সিন করব না। সেদিন আমিন ভাই আমাকে বলল, দেখো অ্যাঞ্জেলা, বেশি বেশি ফোন ইউজ করলে কিন্তু ব্রেনেও সমস্যা হয়, চোখেও সমস্যা হয়। ঠিক বলেছেন ভাইয়া, তাই তো আমি বেশি ফোন ইউজ করি না, একটা ফোনই ইউজ করি। আমিন ভাই, যেহেতু আজকে ফারিয়াপু নেই, তাহলে ইস্তিয়াক ভাই আর ফারিয়াপুর একটা কাহিনী বলি। হ্যাঁ, গুড, ভালো, এটাই ভালো। সেদিন ইস্তিয়াক ভাই ফারিয়াপুকে গিয়ে বলল, জানো ফারিয়া, আমি যেই মেয়ের কাছে যাই না কেন তারাই আমাকে ছেড়ে চলে যায়। ঠিকই আছে, তুমি সব মেয়ের কাছে যাও কেন? সেদিন ফেসবুকে স্ট্যাটাস দিলাম, জীবনে একটা ছেলেকেই ভালোবেসেছি, সাথে সাথে 500 জনের কমেন্ট, ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। সেদিন রনি ভাই ফারিয়াপুকে বলছে, ফারিয়া, আমার বুকে যে এত ব্যথা, এটা আমি তোমাকে কিভাবে দেখাবো? এই শুনে ফারিয়াপু বলল, এটা তো অনেক সিম্পল, এত টেনশনের কি আছে, টি শার্টটা উপরে তুললেই তো হয়। বারবি ডল টাইপের মেয়ে আর কাজের বুয়ার মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? বারবি ডল টাইপের মেয়েদের চুল খুব সিল্কি হয়, ওরা খুব সেনসিটিভ হয়, ওদের গায়ে সব সময় পারফিউমের গন্ধ থাকে। রনি ভাই, বারবি ডল টাইপের মেয়ের কথা তো আমি বললাম, কাজের মেয়েটা না হয় আপনিই বলেন। মিরু ভাই, জীবনে লাইফ পার্টনার চুজ করতে হলে তেলাপোকার মতো লাইফ পার্টনার চুজ করবেন, শালারে জুতা দিয়ে মারলেও যেন বারবার উড়ে এসে জড়ায় ধরে।
ভালো, খুবই ভালো, খুবই ভালো। তুষার ভাই, পৃথিবীতে 3 ধরনের লোক, সবার সামনে মেয়েদের খারাপ কথা বললে কেউ কিচ্ছু বলে না। 1, বাস কন্ডাক্টর, আপা আপনারটা দেখি। 2, ফুচকাওয়ালা, আপা আরো দিব। 3, জুতার দোকানদার, এক সাইজ বড় দিলাম, এবার ঢোকান আর ব্যথা লাগবে না। সলিড। সেদিন শাওন ভাই আমাকে বলছে, অ্যাঞ্জেলা 3 মাস ধরে সাইকেলে ঘুরে বেড়াচ্ছি, তাও ওজন কমছে না। ভাইয়া ওজন কমবে, সাইকেলের পিছনে না বসে সাইকেলটা নিজে চালান। কর্ণফুলীর পাশের থাকা বেড়ে ওঠাবে, অসাধারণ, দুর্দান্ত কন্টেন্ট, যেমন বলার মানে প্রেজেন্টেশনটা অসাধারণ। তুষার ভাই, অ্যাঞ্জেলা অনেক ভালো ছিল, আর বোঝা যায় তোমরা প্রত্যেকে অনেক বেশি তৈরি হয়ে গেছো, অনেক ভালো ছিল। আমার কিন্তু খুব ভালো লাগে যখন তৈরি হয় না, তৈরি হতে দেখলে আমার খুব মানে ভালো লাগে বিষয়টা, অসাধারণ লাগছে তোমাকে। রাবেয়া জেদ করেছে, সে স্টেজ থেকে যাবে না। মানে গত পারফরমেন্স আমি দেখেছি, তার চেয়ে 100% বেটার এবার দেবার চেষ্টা করেছে, এবং সেটা বোঝা যাচ্ছে তার পারফরমেন্সের মধ্যে। অনেক সুন্দর ছিল, দেখা যাক, বেস্ট অফ লাক। তৃতীয় রাউন্ডে এটা সেকেন্ড পারফরমেন্স হয়ে গেল, আশা করছি তোমাকে পরের রাউন্ডে পাবো। একটা শুভকামনা থাকলো, রাখতে রাখতে চলে যাবো। দর্শক, আপনাদেরকে বলে রাখি, প্রত্যেক পারফর্মার দ্বিতীয়বারের মতো পারফরমেন্স করছে এই তৃতীয় রাউন্ডে। আমি অনেক আনন্দ করবো, কিন্তু দেখেন এদিকে মেন্টরদের চোখে মুখে হতাশা, এবং আমাদের 2 জন বিচারকের চোখে মুখে অতৃপ্তি। কেন অতৃপ্তি? কেন? কারণ শব্দম ফাড়িয়া তৃপ্তি আজকে নেই। এটা লুকাতে পারবেন না। ভাষা অনেক রকম হয়, রাজনীতিবিদের ভাষা, মুখের ভাষা, ক্যানভাসারের ভাষা, অনেক রকম ভাষা, খেলার ভাষা, অনেক ভাষা, হাতের ভাষা, কিন্তু সবচেয়ে বড় ভাষা চোখের ভাষা। আমিন খানের চোখে মুখে অতৃপ্তি। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে। আমিন ভাই, আপনি যখন বাসায় যান, চোখ দেখে বুঝতে পারেন যে কি অবস্থা, আজকে কি মুড চলছে? অফকোর্স, মানে আমি চোখ খুব ভালো পড়তে পারি, অসম্ভব ভালো দেখে পড়তে মুড পারি। বুঝে যায়, তারপর মুখ খুলেন এবং যত রকম মিথ্যা বানোয়াট কথা তারপর প্রয়োগ করেন। ধরেন আপনি 2 ঘন্টা দেরি করে বাসায় ফিরেছেন, এইবার তো রেগে ফায়ার। ভাবি কি বলেন, কি অজুহাত ক্রিয়েট করেন, একটু জানতে চাই। না, আমি যখন দেখি যে খুব বেশি দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, যাওয়ার সময় কিছু নিয়ে যাই, হয়তো ফুল বা কোনো ফুড বা কোনো গিফট আইটেম নিয়ে যাই সাথে করে। ওকে, ভাই যখন গোলাপ ফুল নিয়ে যায়, তখন আবার যে আসলে ফুল চেয়েছিল হয়তো আরও কিছু, হয়তো ডায়মন্ডের কোনো রিং বা এই সেই, তখন ভাবি গায়, গোলাপ ফুলের কাঁটা বন্ধু সাদা মাটা, চোখে ইশারা বোঝে না। গোলাপ ফুলের কাঁটা বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। তুষার ভাই, আপনি যখন লেট করে ফিরেন কি বলেন, কি অজুহাত? আমি ধর যে ধানমন্ডি থেকে লালমাটিয়া যাব, আমি বলি যে আমি এখন যাত্রাবাড়ি আসছি, একটু সময় লাগবে আসতে। তা আগে যখন চলে পৌঁছে যায় তখন খুশি হয়। আচ্ছা, মানে ব্যালেন্স করে যাই। ওকে, তুষার ভাই যে বললো না, মুখে যেটা বলুক না বলুক, হাত দিয়ে যেটা, সবচেয়ে শক্তিশালী ভাষা হচ্ছে ইশারার ভাষা। আচ্ছা, আমরা এই যে অন্যান্য প্রাণীর যে ভাষাগুলো আমরা শুনি, সেগুলো কি আমরা বুঝতে পারি? এই যে কোকিল ডাকে কু কু, কি মনে হয়? আমরা ভাবি যে খুব মধুর শব্দ কু, অ্যাকচুয়ালি যে এই কু বলে ও যে একটা গালি দিচ্ছে কিনা বা অশ্লীল কোনো কথা বলছে কিনা, না হলে কুপ্রস্তাব শব্দটা তো আসতো না নাকি? আমরা কোকিলের ভাষা শুনে ভাবছি কি মধুর, আবার কুকুরের ঘেউ ঘেউ শব্দ, ও কিন্তু ঘেউ ঘেউ এটা বলে আমরা তো ভাবি মনে হয় গালাগালি করছে, হতে পারে ঘেউ ঘেউ বলে হয়তো বলছে বউ বউ। আমরা ওদের ভাষা কিন্তু বুঝছি না, কিন্তু তার ভাষা আমরা ঠিকই বুঝতে পারবো। সে যে ভাষায় বলুক, তার টপিক এবং কন্টেন্ট
সেগুলো বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না। আসছে মোহাম্মদপুর ঢাকা থেকে রেদওয়ান হোসেন বিপ্র। আসসালামু আলাইকুম জাজেস, মেন্টরস, হ্যালো রাবার ব্যান্ড। তো আমি একজন ইঞ্জিনিয়ার। আমি যে সাবজেক্টের উপর লেখাপড়া করেছিলাম এই সাবজেক্টের নাম CSE। আচ্ছা, আপনারা ভাবছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার। না, আমার CGPA এতটাই কম ছিল যে আমার স্যাররা আমাকে বলতো কমেডি ইঞ্জিনিয়ার। আমার যে ইউনিভার্সিটিতে আমি পড়েছিলাম ওই ইউনিভার্সিটি থেকে আমি একমাত্র ব্যক্তি যে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করে 8 বছর মার্কেটিংয়ের চাকরি করেছি। আর মানুষজন জিজ্ঞেস করে যে 8 বছর মার্কেটিংয়ের চাকরি কেন করলা তুমি? আমি কিভাবে বুঝাই, আমি যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছি ওই ক্যাম্পাসটা এখন একটা সুপার মার্কেট। তো তুষার ভাই, সেদিন আমি আমার পুরাতন ক্যাম্পাস, আমি বলতে চাচ্ছি যে আমার সুপার মার্কেটে গিয়েছিলাম। তো আমি ঢুকলাম, প্রথমেই দেখি সারিতে সারিতে তেল রাখা। তখন আমার মনে পড়লো এখানে ছিল আমাদের ক্যান্টিন। এখানে পাওয়া যাইতো তেলে ভাজা সিঙ্গারা। সিঙ্গারাতে আলু কম থাকতো আর তেল বেশি। তারপর আমি একটু উপরে গেলাম, উপরে গিয়ে দেখি বিউটি পার্লার। আমিন ভাই, এই বিউটি পার্লার যেখানে, এখানে ছিল আমাদের ডিবেট ক্লাব। এইখানে ডিবেট করতাম আর ভাবতাম বিতর্কের মাধ্যমে দুনিয়া পাল্টায় দিব। এখন মানুষজন আসে, ফেসিয়াল করে আর ফেস পাল্টায় চলে যায়। আরো উপরে গেলাম, আরো উপরে গিয়ে দেখি কি ফুড কোর্ট। আমি একটা চাউমিন নিয়ে খাইতে বসলাম। চাউমিনটা খাইতে খাইতে মনে পড়লো এই জায়গায় কত মেয়েদের লিপস্টিক খাইছি। তুষার ভাই, চাউমিনের চেয়ে লিপস্টিকের টেস্টটাই বেটার ছিল। আমার ইউনিভার্সিটি থেকে দুইজন আছে যারা আমরা জীবনে খুব বড় হয়েছি। হ্যাঁ, প্রথমজন আমি। রনি ভাই একটু তালি দিতে পারেন, আমি কিন্তু খুব বড় হয়েছি। এবং যে দ্বিতীয় ব্যক্তি ছিল উনি হচ্ছেন আমাদের শাওন ভাই। আপনারা ভাবছেন যে এই হাসর মঞ্চে এসে আমরা খুব বড় কিছু করেছি। না, আমরা সাইজে বড় হয়েছি। আগে ছিলাম মিডিয়াম, এখন 5XL। ইউনিভার্সিটি লাইফ নিয়ে যেহেতু বলছি, আমাদের ইউনিভার্সিটির নামটার কথাও বলি। আমাদের ইউনিভার্সিটির নামটা আজব, UIU, মানে তুমি আমি তুমি। আমাদের ইউনিভার্সিটি 4 বছরে আমাদেরকে শিখাইছে কিভাবে পরকীয়া করতে হয়। বলছে বিপ্র, জীবনে যদি একটা আমি হয় তাহলে 2টা তুমি দরকার। তো ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে ইন্টারেস্টিং ও এক্সাইটিং জিনিস কিন্তু প্রথম প্রেজেন্টেশন দেওয়া। তো আমরা প্রেজেন্টেশনে প্রথম ক্লাসে প্রথম টপিক দিল ভায়োলেন্স অন উইমেন। এই টপিকে আমাদের গ্রুপ বানায় দিল 4টা ছেলে। আমরা 4টা ছেলে চিন্তা করতেছি ভায়োলেন্স অফ উমেন এটা নিয়ে কেমনে বলবো। আজীবন তো দেখছি আম্মার হাতে একটা বেলুনি আর বাপের পিছে দৌড়। আমার মাঝে মাঝে মনে হয় যে আমার বাবাও কল্পনা করতে পারে না ভায়োলেন্স অন উমেন সম্ভব। তো এই টপিকটা পাইলাম, ভালো কথা। এখন আমি ক্লাস থেকে বের হইলাম, চিন্তা করতে করতে ক্যান্টিনে ঢুকলাম। ক্যান্টিনে ঢুকে চোখের সামনে প্রথম যে মেয়েটা পড়ছে ওরে ধৈরে মাইর, এমন মাইর দিছি যে ইউনিভার্সিটির সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ভিসি নেমে চলে আসছে। ভিসি আমার কলার ধরে বলছে, বিপ্র তুমি মেয়েটাকে মারছো কেন? আমি বললাম, স্যার প্রেজেন্টেশনের জন্য মার্কেট রিসার্চ। তো আমার ইউনিভার্সিটিতে আমি প্রবলেমে পড়ছি, মানে প্রবলেম বলতে আমিন ভাই প্রেমে পড়ছি। কিন্তু প্রেমটা একটা প্রবলেম ছিল, কারণ আমি যার প্রেমে পড়ছি সে ছিল আমাদের ইংলিশ ফ্যাকাল্টি। বিশ্বাস করেন তুষার ভাই, আমার কোনো দোষ ছিল না, পুরোপুরি তার দোষ। কারণ সে আমাকে একদিন বলছে, বিপ্র তুমি আর আমি বাদে বাকি সবাই থার্ড পারসন। প্রেমে হাবুডুবু খাইতে খাইতে যেদিন আমি বুঝলাম যে না এখন ডুবে যাব, তখন আমি রিয়েলাইজ করলাম
আসলে আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ইউনিভার্সিটি আরেকটা মজার জিনিস হয় কি, র্যাগিং। র্যাগিং তো আপনাদের হয়েছে তাই না? তো আমি একদিন ইউনিভার্সিটিতে হেঁটে যাচ্ছি, এমন সময় শাওন ভাই আমাকে ডাক দিল। শাওন ভাই বলল, বিপ্র তোর প্রাইভেট পার্টের একটা ছবি আঁক। তো আমি ছবি আঁকলাম, শাওন ভাইকে দেখাইলাম। শাওন ভাই দেখে বলল, হ্যাঁ ঠিকঠাক আছে, এবার এটা নিয়ে গিয়ে ফারিয়ার একটা সিগনেচার নিয়ে আয়। না, আমাদের ফারিয়া না, আমাদের ভার্সিটিতে আরো 50টা ফারিয়া ছিল। তো আমি ভাই ওই 50টার মধ্যে একটা ফারিয়াকে ম্যানেজ করলাম, তাকে দেখাইলাম। সে দেখলো, সে দেখে বলছে নাইস, ইমপ্রেসিভ। আমি সই করে দিচ্ছি, কিন্তু ওইটার আগে অরিজিনাল কপিটা দেখাতো। তো শাওন ভাইয়ের কিন্তু র্যাগিং এর অভ্যাসটা অনেক পুরান। একদিন শাওন ভাই একটা মেয়েকে ডাক দিয়ে বলছে, এই মেয়ে, সিনিয়রদেরকে ইজ্জত দিতে পারো না? তখন মেয়েটা কাচুমাচু করে বলছে, আসলে আব্বা মা বলছে এইসব হাজবেন্ডের সাথে বিয়ের পর। এখন ওই মেয়েটার একটা কন্যা সন্তান হয়েছে এবং ওই সন্তানের বাবার নাম শাওন মজুমদার। আচ্ছা, তো মানে সিনিয়রদের কথা যেহেতু বলতেছি, তো সিনিয়রদের কিন্তু একটা ব্যাপার আছে। সিনিয়র আপনাদের সাথে যখন এসে একটু ভালো বিহেভ করবে, তখন বুঝে নিতে হবে দুইটা জিনিস হয়েছে। প্রথমত, সিনিয়র কোনো এক সাবজেক্টে ফেল করছে, তার রিটেকের ক্লাসমেট আপনি। না হইলে সিনিয়র কারো প্রেমে পড়ছে এবং ওই মেয়েটা আপনার বান্ধবী। তো এই 4 বছর ইউনিভার্সিটি লাইফের শেষে যখন মানে সব ফ্রেন্ডরা মিলে একদম পাস করবো ওই মুহূর্তে, একটা ব্যাচ ট্রিপ দেওয়া হয়। এবং এই ব্যাচ ট্রিপটা নিয়ে আমাদের কিন্তু মনে অনেক উত্তেজনা থাকে। আমরা অনেক প্ল্যানিং করি, কক্সবাজার যাব, সেন্ট মার্টিন যাব, বান্দরবন যাব, সাজেক যাব। আমরা ফাইনালি গেলাম রাজশাহী। আমাদের মন খারাপ, রাজশাহী আসছি, ওরকম কিছু নাই, কিন্তু আমাদের যাওয়ার যথেষ্ট কারণ ছিল। প্রথমত, আমাদের ব্যাচের 5 জনের বাসা রাজশাহী, আর দ্বিতীয়ত, আমরা যে গরিব, হোটেলের বাজেট আমাদের ছিল না। রাজশাহী থেকে মন খারাপ, এমন সময় আমাদের বন্ধু গোপাল কোত্থেকে জানি তুষার ভাই দুষ্টু পানি ম্যানেজ করছে। আচ্ছা, ও দুষ্টু পানি খায় পদ্মার পাড়ে গিয়ে ছেড়ে দিছে। আমরা বলছি, গোপাল এইসব করিস না, এটা কি করতেছিস? গোপাল বলে, দোস্ত তোরা বলছিলি না তোরা সমুদ্র মিস করতেছস, এই যে পদ্মার পানি নোনা করে দিছি। তো অনেকে আছে যারা এই ইউনিভার্সিটি লাইফ নিয়ে না অনেক চিন্তা করে, অনেক দুশ্চিন্তা করে। তো আমি তাদের জন্য বলতে চাই যে এই যে অনার্সের 4টা বছর আছে, এই 4 বছর নিয়ে আপনি একদমই টেনশন নেবেন না, কারণ এই 6 বছর হতে যাচ্ছে আপনার জীবনের সবচেয়ে সেরা 8 বছর। ধন্যবাদ। মানে টোটাল জার্নিটা দুর্দান্ত, লাস্ট ওয়ান হলো বেস্ট ওয়ান। একটা জোরে হাততালি। আমি সেটাই ভাবছিলাম যে এই লাইফটা এত সহজে শেষ হওয়ার কথা না। ইউনিভার্সিটি, একজন আবার ইউনিভার্সিটি বলতে পারে না, বলে ইউনিভার্সিটি। স্যারকে বলা হলো, ও তো ইউনিভার্সিটি বলতে পারে না, ইউনিভার্সিটি বলে ওর ক্যাপাসিটি কম। ওকে, আজকে অনেক কিছু গোপন খবর পাওয়া গেল। শাওন, একই ভার্সিটি? আমরা একই ভার্সিটি, ইউআইইউ। ওকে, আর তোমার ওয়াইফও একই ভার্সিটি? ইয়েস। এরকম ভার্সিটি একটা ছোট বোনের সর্বনাশ করতে পারলো। ওকে, অনেক কিছু জানা গেল। তুষার ভাই, সুন্দর স্মৃতিচারণ ছিল ইউনিভার্সিটি, বিশেষ করে ঢোকার সময় অনেক তেল, ক্যান্টিন, ওগুলো অনেক ভালো লাগছিল। বিপ্লব, তুমি তো বরাবরই ভালো পারফরমেন্স করো, আজকেও খুব সুন্দর ছিল প্রেজেন্টেশন, ভালো ছিল, খুব ভালো ছিল। আমার মনে হয় যে সকল দর্শকরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তাদের তো লাইফের সাথে একবারে 100% মিলে গেছে, এবং সেই বিষয়গুলোকে কিভাবে মজা করে বলা এবং এখানে ওখান থেকে সব এলিমেন্টগুলো কালেক্ট করে একটা মালা গাথা, আমিন ভাই নিশ্চয়ই এনজয় করেছেন। তুমি আসলে ভালো একজন প্রতিযোগী আমাদের এই মঞ্চের, তোমার কাছ থেকে অনেক বেশি আরও ভালো আশা করি আমরা। ঠিক আছে, নেক্সট টাইম আজকে যেটা পারফর্ম করেছো এর চেয়ে ডাবলেরও ডাবল বেটার পারফর্ম দিতে হবে যদি তুমি
ফাইনাল পর্যন্ত যেতে চাও। ওকে? জি স্যার। ওকে। দেখতেছিলাম যে আপনি পিছনে যখন শুনছি যে আপনি সবাইকে নিজস্ব এলাকায় কি জানি বলাচ্ছিলেন। হ্যাঁ, আমি কি ছিল আমি না বুঝি নাই। সেটা হচ্ছে যে কার এলাকায় আপনি আসবেন না, তো ডাকলেন কেন, এটা আচ্ছা আচ্ছা পুরান ঢাকায় কি হবে? তা আমি তো মোহাম্মদপুরের। হ্যাঁ, তো ওইখানে বলে ভাই একটু চিপায় চলেন। দারুণ, সাইডে চলে। বলা হয়ে থাকে যে বাংলা ভাষা সিলেটে গিয়ে আহত হয়েছে আর চট্টগ্রামে গিয়ে নিহত হয়েছে। এটা কি আপনারা একমত? না, এটা অবশ্যই সিলেট বা চট্টগ্রামের কেউ এটা একমত না। আমরা এবার একটু মৌলভীবাজার মৌলভী চা বাগান থেকে ডেকে নেব ইমন চাষাকে, শুনি কি অবস্থা ওখানকার ভাষা। Judges, salam. Energy! Mentor! দাদা, হ্যাঁ রনিদা, হ্যাঁ, স্ত্রী রেগে মেগে স্বামীকে গিয়ে বলছে তুমি এমন কি বললে যে আমার বান্ধবী রেগে মেগে চলে গেল। স্বামী বলল দেখো ব্যাপারটা বুঝার চেষ্টা করো। স্ত্রী বলল কি বুঝবো? বলছে দেখো, মনে করো তুমি বাড়িতে বসে চা খাচ্ছ, তোমার বান্ধবী এলো, তুমি কি বলবে? চা খাবে? বলে হ্যাঁ। ধরো তুমি বসে ভাত খাচ্ছ, তোমার আপনজন কেউ এলো, তুমি কি বলবে? ভাত খাবে? বলছে না সেটা না হোক বুঝলাম, কিন্তু আমার বান্ধবী চলে গেল কেন? এই শুনে স্বামী বলল আমি বিছানা করছিলাম, তোমার বান্ধবী আসলো, আমিও বললাম শুবেন। ভালো ভালো ভালো। তো আমাদের তুষার দাদা অনেক দুষ্টু পানি খায়, অনেক। তো ভাবলাম গিয়ে দাদাকে একটু মোটিভেশন দিয়ে যাতে এগুলো না খায়। গিয়ে বললাম দাদা আপনি জানেন এক সমীক্ষায় দেখা গেছে একজন সাধারণ মানুষ প্রতিদিন 45 কিলোমিটার হাঁটতে পারে আর মাত্র 3 লিটার দুষ্টু পানি খেতে পারে। এ শুনেই তো দাদা বলল আরে বাহ, তার মানে 1 লিটারে 15 কিলোমিটার মাইলেজ। তো আমাদের দাদা যেহেতু এত দূরে গিয়ে আমাদের আমিন দাদাও কম যায় না। তো আমাদের আমিন দাদাও খায়, ওনার থেকে একটু বেশি। তো আমাদের দাদা সেদিন দেখলাম রাস্তায় দাঁড়িয়ে কি জানি একটা খুঁজছে। আমি গিয়ে বললাম কি দাদা কি খুঁজছো? নিশ্চয়ই কোনো দুষ্টু পানির দোকান। দাদা বলল আরে না, তোর বৌদিকে আজকে কথা দিয়েছি আর যদি দুষ্টু পানি খায় শালা ঘরেই ঢুকবো না। তো আমি বললাম তা ঠিক আছে, তাহলে খুঁজছোটা কি? বলছে আজকে ভাবছি কোথায় শুবো। ভালো, এটা দারুণ। তো আমাদের বিচারকদের যেহেতু কথা হলো, আমাদের শাওন দাদাকে একটা মেয়ে প্রচুর ভালোবাসে। তবে দুঃখের বিষয় হচ্ছে মেয়েটা অনেকটা রোগা পটকা আর একেবারে শুকনা। মেয়েটা শাওন দাদাকে গিয়ে বলছে শাওন আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি মরে যাব। পাশ থেকে আমার সাইফুল দাদা মেয়েটাকে বললো মারে ছেলেটার সাইজ দেখেছিস, তুই যদি একে পাস তারপরেও মরে যাবি। তো দাদা এখন কিন্তু শীতকাল চলছে আর এই শীতকালে কিন্তু দেখবেন বিয়ে বেশি বেশি হয়। সাধারণত আমাদের মতো সিঙ্গেল ছেলেরা এই সিজনেই সব থেকে বেশি কনফিউশনে থাকে। তারা ভাবে আসলে বিয়ে করার সঠিক সময় কখন। আচ্ছা বলুন তো বিয়ে করার সঠিক সময় কখন? ধরুন আপনি খেতে বসেছেন, আপনার টেবিলে লবণের কৌটা, আপনি নিজ হাতে লবণটা ঝেড়ে ঝেড়ে নিচ্ছেন, এটা আপনার বিয়ে করার সঠিক সময় না। আপনি খেতে বসেছেন, সামনে লবণের কৌটা, আপনি নিজ হাতে লবণের ঢাকনাটা খুললেন, ভিতরে চামচ ঢুকিয়ে লবণটা বাইর করলেন, ইয়েস এটাই বিয়ে করার সঠিক সময়। ভালো। তো বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটস। বিল গেটসের সাথে দাদা আমাদের একদম অন্যতম ছটকাদার সাথে দেখা হতেই বিল গেটস বলল ছটকা তুমি জানো আমি যদি সকালবেলা আমার গাড়িটা নিয়ে বের হই, সারা দিন ঘুরি সারা রাত ঘুরি, তারপরও যে আমার কত সম্পত্তি তা আমি দেখে শেষ করতে পারি না। এই শুনে ছটকাদা বলে আমারও এরকম একটা ভাঙা ছিল গাড়ি ছিল, বেচে দিয়েছি। থ্যাংক ইউ।
একটু বলে রাখি, ওই যে আমার একটু প্রশ্ন আছে, যেটা খেলে বাংলা বের হয় না ইংলিশ বের হয়, তার নাম কি করে বাংলা? এবং দেখেন এতদিন শুধু তুষার ভাইকে নিয়ে, হ্যাঁ দুষ্টুমানি, হ্যাঁ আজকে আমিন ভাই পর্যন্ত এসছে, এই ভয় স্বপ্ন বাড়ি আজকে আসে, সেও বাদ থাকতো না। ওকে, আচ্ছা তবে আমি একটু কারেকশন করে দিই, মানুষ কিন্তু ভালো, খাচ্ছে দুষ্টু পানি, মানে পানিটা দুষ্টু, তারা না। ওকে, শুরুতে আমিন খান। আজকে ইমন চাষার পারফরমেন্স দেখে আমার এত ভালো লাগছে যে একটা মানুষ চেষ্টা করলে কোথা থেকে কোথায় চলে আসে, এবং এই অল্প সময়ের মধ্যে সে নিজেকে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান 100% প্রুভ করবার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার সে তার চেয়ে বেশি দিচ্ছে, এবং সে কিন্তু অলমোস্ট সে কাছাকাছি জায়গায় চলে এসছে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের জায়গায়। এবং পারফরমেন্স তো আজকেরটা প্রিভিয়াস যতগুলো পারফরমেন্স সে করেছে, এই পারফরমেন্সের কাছে কিছুই না সেগুলো। 100% যত সুন্দর পারফরমেন্সে হোক না কেন, পারফরমেন্সে যদি রিদম না থাকে, জোকসের মধ্যে ডেলিভারির মধ্যে যদি রিদম না থাকে, ওই পারফরমেন্স কখনোই ভালো লাগবে না। আজকে টোটাল পারফরমেন্সের মধ্যে সেই রিদমটা ছিল, যে জন্য প্রত্যেকটা জোকস অনেক মজা লেগেছে এবং ওর বডি ল্যাঙ্গুয়েজ অনেক মজা লেগেছে। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, খুব সুন্দর পারফরমেন্স ছিল। এবং আরেকটা জিনিস আমি দেখেছি যে আমি যেটা বলছিল, ছন্দ তো ছিলই, তুমি কোনো একটা, আমি ঠিক এক্স্যাক্টলি মনে নাই, তুমি ওটার সময় একটু হাসি চলে আসছিল নিজের, কিন্তু এত সুন্দর করে ম্যানেজ করে নিছো ওটা, এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার একটা পারফর্মারের জন্য। খুব ভালো ছিল, মানে খুব ভালো ছিল। ওকে, আমরা আজকে ভাষা পর্বে আছি, ভাষা নিয়ে কথা বলছি। আপনি তুই একটা ভাষা, মানে ভাষা, হ্যাঁ যেমন একটা ভাষা আছে দাদা উড়িষ্যা, যেটা ওড়িয়া ভাষা বলে, ওইটা আমার উড়িষ্যা ভাষা। মন্দির ও পাখরে তমে মতে আশীর্বাদ করি কহিতিলা, মজা পাই আসিয়াছি মতে তামিলি জীব। রাইট, কেন আমি উড়িয়া ভাষার একটা ছবি করেছিলাম, তো প্রচুর মুখস্থ করা লাগতো। একটু দুই একটা লাইন আমরা বলছিলাম যে আসবেন না তো ডাকলেন কেন, আপনাদের ওই ওই একবার চা বাগানের ভাষায়, আসবেন না তো ডাকলেন কেন? নাই আসবি তো ডাকলি কেন? ও, না আসবি তো ডাকলি কেন, বাহ। নাই আসবি তো ডাকলি কেন। ওকে, ওখানকার কোনো গান নেই? চা বাগানের গান আছে, হ্যাঁ এক লাইন হোক না। উখো উখো শিরিষের নিচে চায়ের গাছ, মর গৈরাম তুলিছে কাঁচা কাঁচা পাত, বারে 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 গৈরাম দিকে নজর চলে যায়, বারে বারে গৈরাম দিকে নজর চলে যায়। উখো উখো শিরিষের নিচে চায়ের গাছ, মোর গৈরাম তুলিছে কাঁচা কাঁচা পাত, বারে বারে ও বারে বারে গৈরাম দিকে নজর চলে যায়। ওকে, এবার নিজেকেই দোভাষী হয়ে একটু তর্জমা করতে হবে, এর মানে কি ছোট্ট করে। হ্যাঁ, বড় বড় গাছের নিচে ছোট ছোট চা বাগান, আর সেই চা বাগান নিচে আমার প্রিয়া চা পাতা তুলছে। আচ্ছা, আর যতই দেখছি শুধু বারবার আমার নজরটা আমার প্রিয়ার উপরেই যাচ্ছে, আমার প্রিয়ার উপরে বারবার নজর। ওর স্কুলের টিচার হওয়া ঠিক হয় নাই, স্কুলে খবর আছে। হ্যাঁ, তবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা লাগে আমার, সত্যি বলি সিলেট। আমার সিলেট গেলে কেমন জানি নিজেকে হারিয়ে যেতে মন চায়। অনেক সুন্দর। তোমাদের এলাকায় নিবে তো আমাদের নাকি? অবশ্যই দাদা, গেলে খুশি আমরা যাব ইনশাআল্লাহ। এই হাসো শেষ করে আমরা হাসো টিম নিয়ে চা বাগান যাব, মৌলভী চা বাগান, যেখানে ইমন চাষা থাকে, তার বাগানের চা পাতা দিয়ে সেখানে আমরা চা খাবো। এবং আমরা সামনের মাসেই যাব, সামনের মাসেই যাব। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভালো থাকবেন প্লিজ। ওকে, যেহেতু ভাষা পর্ব, আমি একটি সুন্দর গান উৎসর্গ করতে চাই, সবাই আমার সাথে যারা পারেন গাইবেন। মধুর আমার মায়ের হাসি, কিন্তু আমরা বাচ্চার মাকেই বেশি ভালোবাসি।
আচ্ছা, আরেকটা বিষয় আমি বলতে চাই, এই যে আমরা কথা বলতে বলতে বাংলা ভাষার মধ্যে ইংলিশ ভাষাটাকে ঢুকিয়ে ফেলি, এতে কি হয়, ভাষার ডিগনিটিটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং অনেকে কি করে, শুদ্ধভাবে উচ্চারণই করতে পারে না। শুদ্ধভাবে আমাদের উচ্চারণ করতে হবে। এবং আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে এই যে তুমি দাড়ি আমি কমা ওগো মোর প্রিয়তমা, দাড়ি কমা সঠিক জায়গায় বসাতে হবে। কিন্তু এখন আমি যে কথাটা বলবো, আমি জানি না এই এনটিভির পুরো পরিবার কিংবা আমাদের বিচারক যারা আছে, এই হাসর পরিবার, তাদের মান সম্মান ঠিক থাকবে কিনা। কারণ আমরা সবসময় বলে থাকি যে হাসর সবাই আমরা একটা পরিবার, বলি কিনা? কিন্তু এই আমাদের মধ্যে কোনো পারফর্মারের যদি লাইফে কোনো একটা ক্ষতি হয়, কোনো কিছু ঘটে যায়, তার দেখাশোনার দায়িত্ব কাদের? আমাদের দায়িত্ব। সম্মানিত বিচারকরা, আপনারা পুরাতন যারা পারফর্মার অনেকে এসছে, তাদেরকে নিয়ে অনেক সময় অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু আমি এখন এমন একজনের কথা বলবো যে সেই ছেলেটা যে দীর্ঘদিন ধরে জেলে, অথচ এ নিয়ে কেউ কোনো কথা বলেনি। আপনারাও তার কোনো সমস্যা সমাধান করবার জন্য চেষ্টা করেন। যে ছেলেটা জেলে, তাকে একমাত্র আমি ওখান থেকে এখানে নিয়ে আসতে পারবো। আমি আসলে আবেগ ঠিক রাখতে পারছি না যে আমাদের হাস্য সিজন 6-এর একজন পারফর্মার, যে কিনা ফার্স্ট রানার আপ, সেই ছেলেটা 3 লক্ষ টাকাও পেয়েছিল, অথচ আজ সে জেলে। না, কে পারফর্ম করবে আমি জানি না, আমি কিছু বলতে পারবো না। এই যে আসার আসো, যা খুশি কর, মুডটা ঠিক নেই। ও ফুয়াইন ও ফুডিন আমার তিননি, বাড়ি আমার তিলেজ বাবা লন্ডনি। ও ফুয়াইন ও ফুডিন আমার তিননি, বাড়ি আমার তিলেজ বাবা লন্ডনি। পারতো গেলে মেরাজুনা চলে গেল পেলে, আমি আবার ফিরে আইছি আপনাদের সেই জেলে। আমিন ভাই, আমি জেলে বলে আমাকে ছোট ভাববেন না, আমি জেলে বলে আমাকে ছোট ভাববেন না। আমিও জেলে, আপনিও জেলে, তফাৎ শুধু এইটুকুই, আমার জালে আটকায় মাছ আর আপনার জালে মেয়ে। আপনারা ভাবতেছেন আমি মাছ ধরে আবার ফালাই দিতেছি কেন? আসলে আমি ছেলে মাছ ধরি আর মেয়ে মাছ ফালাই দেই, কারণ মেয়ে মাছ আসে বললেই তো ছেলে মাছ আসে। রনি ভাই, হ্যাঁ, আপনি আবার জিগাইয়েন না কি দেখা চিনলাম মাছটা ছেলে নাকি মেয়ে। গতদিন আমি 2টা বড়শি নিয়ে সমুদ্রে গেলাম। একটা বড়শির মধ্যে টুপ হিসাবে ব্যবহার করলাম আমিন স্যারের ছবি, আরেকটা বড়শিতে টুপ হিসেবে ব্যবহার করলাম নায়িকা পরিমণির ছবি। আমিন স্যারের ছবিতে প্রায় 13টা মাছ ধরলো, কিন্তু নায়িকা পরিমণির ছবিতে একটাও মাছ ধরলো না। আমি সাথে সাথে একটা মাছকে জিজ্ঞেস করলাম, মাছ ভাই আপনি শুধু নায়করে খাইলেন কেন, নায়িকারে নিলেন না মুখে? সেই সময় মাছটা আমার উইটটা করলো, আরে ভাই আমি তো ভাবছিলাম আগে নায়করে খাইয়া ফেলাইমু, তাইলে নায়িকা শুধু আমার। আরে তুষার ভাই, আপনি পানির মধ্যে কি করেন? দুনিয়ার সকল মানুষের খাদ্য খাইয়া এখন মাছের খাদ্য খাইতেইছেন, বুঝছি। আমি কিন্তু মাছেদের সাথে কুশ গল্প করি। আমি যখনই যেখানেই যাই সেখানে মাছদের সাথে বসে বসে গল্প করি। গতদিন আমার এলাকার একটা পুকুরে গেলাম, সেখানে গিয়ে একটি মাছকে জিজ্ঞেস করলাম, এলাকায় যখন ছিল মানুষ 10 জন তখন মাছের সংখ্যা ছিল মাত্র 2টা, এখন এলাকায় মানুষের সংখ্যা 100 জন, কিন্তু মাছের সংখ্যা 5000। তোরা যে এত তাড়াতাড়ি এত মাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তোদের কি লজ্জা লাগে না? তখন মাছটা আমার কি করে জানেন? কি পানির ভিতর ফার্মেসি কি তোর বাপে দিব? ওই জাহাঙ্গীর ভাই, একটু পানি দিলেও তো পারতেন, এত বাজেট কম। গতদিন আমি বুড়িগঙ্গা নদীতে মাছ ধরতেছিলাম, এমন সময় আমিন স্যার এবং আমিন স্যারের বউ হঠাৎ করে আমার সামনে আসলেন।
আসার পর আমাকে বললেন পারতো তোর জালটা দে, আজকে আমরা দুইজন প্রতিযোগিতা করব। আমি না আমার বউ কার জালে বেশি মাছ উঠে। আমিন স্যার জাল ফেললেন, একটাও মাছ উঠলো না। তারপর আমিন স্যারের বউ জাল ফেললেন, অনেকগুলা মাছ উঠলো। অনেকগুলা মাছ উঠার পর আমিন স্যার তার বউকে বললেন, আমি ছেলে হয়েও একটা মাছ ধরতে পারলাম না, আর তুমি মেয়ে হয়ে এতগুলা মাছ ধরলা। তখন আমিন স্যারের বউ আমিন স্যারকে কি বলেছে জানেন? শুনো আমিন, মেয়েদের চাল এবং জাল কখনো বৃথা যায় না। ওই মুস্তফা ভাই, আগেই বলছিলাম লুঙ্গিটা শক্ত কইরা বাঁধেন, নিল তো লুঙ্গি মাছে টান মাইরা। আমি কিন্তু গনে গনে সমুদ্রে মাছ ধরতে যাই। গতদিন বর্ষি নিয়া জালটা এমনিতেই রাখছি, এইটাও আমি বড় বড় সমুদ্রে যাওয়ার সময় ব্যবহার করি, কিন্তু গতদিন আমি বর্ষি নিয়ে গেছিলাম। তারপর বর্ষিতে পিঁপড়ার ডিমের টুপ লাগিয়া পানিতে ফেললাম। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটা মাছ উঠলো না। 4 ঘন্টা পর হঠাৎ করে একটা মাছ পানি থেকে মাথা বাইর করে আমারে কয়, আরে ভাই পিঁপড়ার ডিম লাগাইছেন, আমারে কি বুকা পাইছেন, যান ডিমটা আগে বাজি কইরা নিয়ে আসে। ওই রনি ভাই, কোমরের নিচে মাছটা নড়াচড়া করতেছে। ও এইটা মাছ না। গতদিন আমাদের মেন্টর শাওন দাদা আর আমি বঙ্গোপসাগরে গেলাম। টুকু বঙ্গোপসাগরে না, আটলান্টিক মহাসাগরে। আচ্ছা যাই হোক, যাওয়ার পর আমার কাছে ছিল ছোট জাল আর দাদার কাছে ছিল বড় জাল। আমি আমার ছোট জাল দিয়ে সমুদ্রে ফেললাম, অনেকগুলা মাছ উঠলো। কিন্তু আমাদের শাওন দাদা উনার বড় জাল দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটা মাছও উঠলো না। তারপর দাদা আমার জালটা দুঃখে হতাশায় ছিঁড়ে ফেললেন, আর ছিঁড়তে বললেন, পারতো আমার এত বড় জালে একটাও মাছ উঠলো না, আর এই তোর এই ছোট্ট জালে এতগুলা মাছ কেমনে উঠলো, তুই সত্যি কই রাখো। আমি তখন দাদারে কইলাম, দাদা জাল বড় হলেই হয় না, পারফরমেন্সটাই আসল। আপনারা অনেকে ভাবতে পারেন আমি এখানে জালটা ব্যবহার করতেছি না কেন? কারণ আমাদের মেন্টররা আমাকে বলেছে জাল ফেলে সময় নষ্ট করিস না। সমাজের দায়িত্বশীলদের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই। আমি জেলে হিসেবে পানির মধ্যে জলের মধ্যে রুই কাতলা ইলিশদের ধরার দায়িত্ব নেওয়া আমি নিলাম, আর ডাঙায় থাকা রাঘব বোয়ালদের ধরার দায়িত্ব আপনারা নেন। ধন্যবাদ। পার্থ, মানে এতদিন পর পার্থ সেই ধার, সেই ভাষা, সেই হঠাৎ করে অসাধারণ। আমি এই নাম না বললে চিনা যেত, রাস্তায় দেখলে এইভাবে জীবনেও চিনতে পারতাম না। পার্থ হঠাৎ করে তুমি চলে আসে। এবং যখন শুনলাম যে আজকে পার্থ পারফরমেন্স করবে, বিশ্বাস করো আমি অধীর আগ্রহ ছিলাম পার্থ পারফরমেন্স দেখবার জন্য। পার্থ আয়। সেই ফাইনালের পারফরমেন্স এখনো চোখে ভাসে পার্থর। অসম্ভব সুন্দর একটা পারফরমেন্স ছিল, মানে মন বললাম না, এখনো মনে আছে ওই পারফরমেন্সটার কথা। অসম্ভব সুন্দর ছিল পারফরমেন্স। আজকেও বিউটিফুল পারফরমেন্স। আজকে শুধু আমরা বলবো না, আজকে শুনবো আমাদের যারা এখানে নতুন প্রতিযোগী যারা আছে তাদের মুখে তোমার পারফরমেন্স নিয়ে শুনবো। প্রথমেই বলি, দাদাকে আমি আগে অনেক থেকে ফেসবুক থেকে ফলো করতাম, আর হঠাৎ করে আমিও দাদার পারফরমেন্স দেখি টিভিতে। আমি ভাবলাম, তখন আমি মানে হাসুর সাথে পরিচিত ছিলাম না, আমি দাদার মাধ্যমেই আমি হাসুর সাথে পরিচয়। তারপর সিলেটে অডিশনে দাদার সাথে দেখে খুব ভালো লাগলো, আর আমি মনে করলাম ফাইনালে সেই জেলে দাদা এই জেলে দাদা একেবারে সুপার। খুব ভালো লাগছে। অনেক আগে থেকে ফলো করতেন ডিবির লোক, এই জন্যই তো জেলে। অ্যাঞ্জেলা, কেমন লেগেছে বলো?
খুব ভালো লেগেছে, টিভিতেও পারফরমেন্স দেখেছিলাম, আজকে সামনাসামনি দেখলাম, খুব ভালো লেগেছে। আচ্ছা আমি যেটা বলবো, তুমিও তো ক্যারেক্টার প্লে করেছো, কিন্তু দেখো সে একটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, সেই ভার্সিটির স্টুডেন্ট, সেখানে নিশ্চয়ই এভাবে থাকো না, মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য সেখানে কিভাবে হাঁটো, কিভাবে কথা বলো? না না, সময়ের সাথে রূপ পাল্টাই। রূপ পাল্টায়। এবং ওখানে ধরো কোনো মেয়ের সাথে কথা বললে কিভাবে কথা বলো? এইভাবেই কি হঠাৎ করে বলো না কি বলো? এইভাবেই কথা বলি আমি। আমার হয়তো বা এমনিতে পোশাক আশাক পাল্টাই, কিন্তু আমার কথার ধরন কখনো পাল্টাই। হ্যাঁ, জানে ও বুঝে যে সিলেটি এবং লন্ডনে যাওয়ার সুযোগ আছে। ওকে তরু ভাই, কি বলে? না খুব ভালো, আর উনি যে ক্যারেক্টারটা নিছে তার সাথে যে অ্যাটিটিউড, অস্থির অস্থির। অভিনয়টা দেখে আমরা শিখলাম এইভাবে অভিনয় করতাম। মানে পার্থ ভাইকে দেখে না নিজেদের মধ্যে যে ল্যাকিংগুলো না, ওইটা খুব একদম পিন পয়েন্ট করে বুঝতে পারতেছি যে মানে একটা ফাইনালিস্ট হতে গেলে কতটা মানে হয়তো সাধনা করতে হয় বা কতটা প্র্যাকটিস করতে হয় এবং কোন লেভেলের কমেডি করতে হয়। সো ভাই অসাম অসাম, থ্যাংক ইউ। একটা গান আমরা গাইতে থাকবো, 5 জন চলে আসবে, আমরা ফলাফল জানবো। ওকে। ও পুরি আমার চেন্নই, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। ও পুরি আমার চেন্নই, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। এই ছিল আজকের পর্বের 5 জন প্রতিযোগী। ফলাফল জানবো আজকের এই বিশেষ দিনে কে পাবে মার্সেলের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার, একটি মার্সেল কেটলি। আসলে আমাদের মানে এপিসোডগুলো ধীরে ধীরে খুব কঠিন হয়ে যাচ্ছে, খুবই কঠিন হয়ে যাচ্ছে, কারণ এখন যারা পারফর্ম করে প্রত্যেকে খুব ফাইনেস্ট কোয়ালিটির এবং সবাই বেস্টটা দেওয়ার চেষ্টা করছে এবং দিচ্ছেও। এই জন্য বেশি অসুবিধা হচ্ছে যে এপিসোড উইনার কে হবে। তা আমরা দুজন মিলে আজকে যেটা ডিসিশন নিয়েছি, আজকের এপিসোড উইনার গোস টু ইমন চাষা। মানে বুঝলাম না বিষয়টা, মানে এলাকার ভাই এসছে পার্থ, এই কারণেই মনে হয় মানে একটা জোর বেড়ে গেছে নাকি, পুরস্কারটা সিলেটেই চলে গেল। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবারে আমরা এই আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হই। আপনারা এতক্ষণ দেখলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। আজকের পর্ব থেকে বিদায় নেব, কিন্তু যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি তাদেরকে আমরা কখনো ভুলে যাই না, তাদের অবস্থান আমাদের বুকের গভীরে। তাই এই পর্ব শেষ করতে চাই তাদের শ্রদ্ধা ধরে স্মরণ করে। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়